ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু আপনার পরীক্ষাতে রিটেন পার্ট থাকে এবং রিটেন পার্টে আপনার স্পেশালি ইংলিশে প্যারাগ্রাফটা খুব কঠিন হয় এবং মূল ব্যাপারটা হচ্ছে আসলে এটা কমন পড়ে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আসলে প্যারাগ্রাফ কমন পড়ুক বা না পড়ুক, তারপরেও আপনি যেন 10-এ 10 পাওয়ার মতো একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লিখে আসতে পারেন। ওকে, তো এই জন্য আমরা একটু দেখে নিই বিগত বছর কী কী প্যারাগ্রাফ আসছে। এই 3টা প্যারাগ্রাফ আসছিল, আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন এই প্যারাগ্রাফগুলো। আচ্ছা, তো আমার এখন ফার্স্ট টিপস হচ্ছে আপনাদের জন্য, আগে প্ল্যান করুন তারপর লিখুন। আপনি আগেই লেখা শুরু করবেন না, এটা নেভার ডু ইট। ধরেন আপনি যদি 10 মিনিট সময় পান তাহলে এমনিতে মিনিমাম 1.5 থেকে 2 মিনিট সময় আপনি প্ল্যানিং করবেন। ওকে, এখন পরের ব্যাপারটা আসে ভাইয়া, প্ল্যানিংটা করবোটা কি? ওকে, আচ্ছা, এখন প্ল্যানিংটা আপনি কি করবেন সেটা হচ্ছে যেই ব্যাপারটা আমি বলতেছি। দেখেন, যে কোনো প্যারাগ্রাফ এক্সামে আসুক, এই যে ব্যাপারগুলো, আপনি এই ব্যাপারগুলো মাথায় ঢোকান। আপনার কষ্ট করা লাগবে না, কষ্টটা আমি করে দিছি আপনার জন্য। এর বাহিরে আর কোনো কিছু আপনার লেখা লাগবে না। কেমন? ধরেন যে কোনো একটা প্যারাগ্রাফ আসলো, আপনি সেটা কী দিতে হবে? সংজ্ঞা দিতে হবে। তারপর আপনি যেটা করবেন, যে সংজ্ঞাটা যে আছে এই সংজ্ঞাটাকে সাপোর্ট দিয়ে আপনি একটা লাইন লিখবেন, এটাকে সাপোর্টিং লাইন বলে। যে কোনো সংজ্ঞাকে, ধরেন এটা মেট্রো রেল নিয়ে আসলো, তো আমরা মেট্রো রেলের কী বললাম, একটা সংজ্ঞা বা পরিচয় দিলাম, তারপর একটা সাপোর্টিং লাইন দিলাম। এরপর আসে মেট্রো রেলের বৈশিষ্ট্য। হ্যাঁ, মেট্রো রেলের তো অনেক বৈশিষ্ট্য আছে, এটা কতটুকু, তারপর হচ্ছে আপনার এটা কোন থেকে কতটুকু যাবে, তারপর এটা কেন এক্সেপশনাল। তারপর আসেন মেট্রো রেলের তার ক্ষতিকর দিক নাই, তাহলে আমরা কি নিব? শুধু উপকারী দিক নিব। তারপর দেখেন মেট্রো রেল মানে কি, উপকারী দিকগুলো নিলাম। এখন আসেন মেট্রো রেল না থাকতে কী কী সমস্যা হতো এবং এগুলোর সমাধান কিভাবে মেট্রো রেল করতেছে। ওকে, আচ্ছা, তারপর আসেন ধরেন আমরা এখানে নিতে পারবো আরও বাংলাদেশের উপর প্রভাব। তারপরে হচ্ছে আপনি এখন শেষ টানা বা উপসংহার টানতে পারবেন। তাহলে দেখেন, মানে এটা মেট্রো রেল বললাম। এখন ধরেন অন্য একটা প্যারাগ্রাফ আসলো, ধরেন আপনাকে বললো যে মোবাইল আসক্তির ক্ষতিকর দিক অথবা মোবাইল আসক্তি তরুণ প্রজন্ম, এটা নিয়ে তুমি 10টা লাইন লিখো। তখন আপনাকে কি করতে হবে? প্রথমে মোবাইল আসক্তিকে সংজ্ঞা দিবেন, তারপর সংজ্ঞাকে সাপোর্ট দিয়ে একটা লাইন দিবেন, তারপরে আসক্তিটা কেমন হয় বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন। এরপর আসেন আপনি কেন হচ্ছে এটা, তারপর এটার সমস্যা, যেহেতু এটা একটা সমস্যাগুলো কি কি সমাধান আছে, তারপর বাংলাদেশের উপর কি প্রভাব পড়তেছে, ইন্টারন্যাশনালি কি মোবাইল এডিকশন কোনো সমস্যা কিনা। এখন আপনি দেখেন এটা সমাজ কি করতে পারে বা রাষ্ট্র গভর্নমেন্ট কি করতে পারে। তো আলটিমেটলি যে কোনো প্যারাগ্রাফ আপনি কি এই হেডিংগুলো নেবেন, নিয়ে জাস্ট এই হেডিংগুলোতে 2 থেকে 3টা করে লাইন লিখবেন। ওকে, ধরেন মানে আপনি বৈশিষ্ট্যতে 2 লাইন দিলেন, ক্ষতিকর দিকে 2 লাইন দিলেন, উপকারী দিকে 2 লাইন দিলেন, 6 লাইন হয়ে গেল। তো আপনার কাজ হচ্ছে যেই পরীক্ষায় মানে প্যারাগ্রাফগুলো আসতে পারে সেইগুলোকে নিয়ে মানে আপনি কি একটা ব্রেইন স্টর্মিং করেন। তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা সেখানে জয়েন হয়ে গেলে আমি ওখানে বেশ কিছু প্যারাগ্রাফের টপিক দিয়ে দিব আপনাদের, যে এই প্যারাগ্রাফগুলো আসতে পারে। তো দেখেন আপনারা ওইগুলো থেকে ব্রেন স্টর্মিং করবেন যে হ্যাঁ, এই প্যারাগ্রাফটার সংজ্ঞাটা আমি এটা দিতে পারি, বৈশিষ্ট্য বা এই বক্সের মধ্যে আমি কী কী নিতে পারি। ওকে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি এই জাস্ট এই জিনিসগুলোর মধ্যে যে কোনো 3-4টা নিয়ে 2 লাইন 2 লাইন করে লিখে আপনি লিখে ফেলতে পারবেন। ওকে, সো এই সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আসেন এরপরের ব্যাপারটা ভাইয়া, যদি কোনো ব্যক্তির কথা বলে বা কোনো জিনিসের অবদান, ধরেন আপনার কাছে জানতে চাইলো যে পদ্মা সেতুর অবদান, তাহলে আপনি কি করবেন? পদ্মা সেতু এটা ওই অঞ্চলের কি অর্থনৈতিক ক্ষেত্রে কি অবদান করতেছে, শিক্ষা ক্ষেত্রে কেমন করতেছে, শিল্প খাত বা তারপর আপনার সামাজিক ক্ষেত্রে ওই দেশের মানুষের জীবনমান, ওই অংশের মানুষের জীবনমান কীভাবে উন্নয়ন করতেছে। দেখেন আপনি যদি এইভাবেও নেন, 2 লাইন 2 লাইন 2 লাইন 6 লাইন হয়ে গেল। তো এরপরে আমরা বললাম কি, ওইখান থেকে আমাদের এইগুলো কমন, সংজ্ঞা নিলেন, সংজ্ঞা নিয়ে 2টা মানে পদ্মা সেতুর ডিটেলস দিলেন। তো দেখেন 10 লাইন লেখাটা কিন্তু খুব বেশি টাফ না, মানে আপনি জাস্ট এই প্রসেসটা যদি ফলো করেন, এইগুলোর যে কোনো একটা নেন আর এইগুলোর যে কোনো একটা নিতে পারবেন। যদি কোনো দেশের অবদান চাই তাহলে আপনি 100% 10 লাইনের বেশি লিখতে পারবেন। ওকে, সো এটা গেল হচ্ছে আপনাদের যে কি লিখবেন এটার টেনশনটা দূর করলাম। এখন আসেন ভাইয়া, ইংলিশ সেন্টেন্সে কি লিখবো আমরা। দেখেন ইংলিশ সেন্টেন্সে কি লিখবেন সেটার জন্য আমি আপনাদেরকে বেশ কিছু মডেল দিয়ে দিতেছি। আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখেন, সেই প্যারাগ্রাফে জাস্ট এই ফরম্যাটগুলো ইউজ করবেন। কেমন? ধরেন আপনি এই যে একটা স্ট্যান্ডার্ড, এটা কিন্তু আপনার লেখার মান বাড়াইয়া দিবে।
আপনি সেমিকোলনওয়ালা একটা সেন্টেন্স লিখবেন। সবাই তো কমা দিয়ে লিখবে, আপনি একটা সেমিকোলনওয়ালা সেন্টেন্স লিখবেন। যে কোনো মানে যেই প্যারাগ্রাফে আসলে একটা সেমিকোলন আছে। সেমিকোলন সেন্টেন্স মানে কি, দুইটা সেন্টেন্সকে জাস্ট কি মাঝখানে ফুল স্টপটা না দিয়ে আপনি সেমিকোলন দিয়ে দিবেন। যেমন নেভার পিক এ ফাইট উইথ অ্যান আগলি পারসন, দে হ্যাভ নাথিং টু লুজ। ওকে, তো আপনি কি করবেন, একটা সেন্টেন্স লিখবেন, আরেকটা সেন্টেন্স কি ফুল স্টপ দিয়ে না আমরা একটা সেমিকোলন দেবো, তাহলে স্যার বুঝবে যেন আপনি আসলে কি স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখেন। তারপর ধরেন আপনি অ্যাক্টিভও ইউজ করবেন, প্যাসিভও ইউজ করবেন, তাহলে দেখেন তিনটা ভেরিয়েশন। আপনার লেখাতে যত ভেরিয়েশন আসবে তত সুন্দর হবে আপনার লেখা, স্যার বুঝবেন আপনি গ্রামার সম্বন্ধে ওয়েল ইনফর্ম, আপনার স্ট্যান্ডার্ড রাইটিং জানা আছে। তারপর আসেন রিলেটিভ ক্লজওয়ালা একটা সেন্টেন্স। ধরেন আপনি যেই কথাটা মানে একটা রিলেটিভ ক্লজওয়ালা সেন্টেন্স, যে কোনো প্যারাগ্রাফ, ধরেন আমরা যদি ট্রান্সজেন্ডার পিপলের রাইটস নিয়ে কোনো প্যারাগ্রাফ আসে, সেখানে এই রাইটস লিখতে পারি যে গভর্নমেন্ট হু ইজ রেসপন্সিবল ফর এনশিওরিং দ্য রাইটস অফ অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ মাস্ট প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি ফর ট্রান্সজেন্ডার পিপল। ওকে, সো রিলেটিভ ক্লজওয়ালা একটা সেন্টেন্স দিয়ে দিব আমরা যে কোনো প্যারাগ্রাফে। তারপর আসেন এই যে মানে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে এইরকম আরেকটা লাইন, মানে এটা প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি জাস্ট এখন থেকে অভ্যাস বানিয়ে ফেলেন। আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখলে সেখানে এরকম একটা ফর্মেট ইউজ করবেন। ওকে, হ্যাভিং বিল প্রোট দ্য ব্রিজ, দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্রট অ্যাপ্রোচ মেকিং চেঞ্জ, সো এইরকম। তারপর আসেন আরেকটা সেন্টেন্স আপনি লিখবেন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স প্লাস, মানে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো আপনার কি, যে প্রথমে আপনি একটা কি লিখবেন, একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স লিখলেন এবং তার সাথে একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখে দিবেন, শেষ। যেমন এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স, এরপরে হলো কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। টিচার বুঝবে না আপনি কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দুইটা একসাথে লিখতে পারেন, অবশ্যই এখানে একটা কমা দিতে হবে। ওকে, সো এরপরে দেখেন কোনো কিছু জোর দেওয়ার জন্য, ঠিক আছে, সো জোর দেওয়ার জন্য আপনি কি এই নট টু মেনশন এই ব্যাপারগুলা, এই সুন্দর ফ্রেজটা ইউজ করবেন, নট টু মেনশন ইটস ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রিজ ইকোনমি, জোর দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর আসেন ফর এক্সাম্পল, এইটা না দিয়ে আপনি কি লিখবেন, এক্সাম্পলস ইনক্লুড, কি লিখবেন, এক্সাম্পলস ইনক্লুড, তাতে কি হবে আপনার রাইটিংটা অনেক স্ট্যান্ডার্ড হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপরে আসেন ভার্ভার ভেরি না লিখে আপনি কি এই ওয়ার্ড বলবেন, ভেরি তো আমাদের লিখাই লাগে এটাই, আমরা এক্সিডিংলি, তারপর এক্সট্রাঅর্ডিনারি, ইমেন্সলি এই কথাগুলো ইউজ করবো, ভাস্টলি, হিউজলি। ওকে, আচ্ছা। এখন আসেন কনক্লুশন টানার জন্য, আপনি যখন কনক্লুশন টানবেন তখন লাস্টে এই ফ্রেজটা ইউজ করে দিবেন, অ্যাজ সাচ ইট ক্যান বি কনক্লুডেড। ওকে, তাহলে দেখেন আপনি যদি 10টা সেন্টেন্স আমি যেভাবে বললাম এই ফরম্যাটগুলো ইউজ করে লেখেন, তাহলে দেখেন আপনার লেখাতেও একটা ভেরিয়েশন আসতেছে এবং টিচারও বুঝতেছে যে না আপনি আসলে সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে অনেক ভালো জানেন। তো এরকম আরও টিপস পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফলো করবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড উইশ ইউ গুড লাক।